আমার শরীরও পিঠ পুরাটা রক্ত দিয়ে ভেজা ছিল। আমি আল্লাহর রহমতে আমার কিছু হয়নি, কিন্তু কার রক্ত ছিল আমি আসলে জানি না। আমরা উঠে দাঁড়াইছি, সাদা ফ্লোর পুরাটা রক্ত দিয়ে ভরা। অনেকে আহত হয়ে গুলিবিদ্ধ হয়ে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে আমাদেরকে বাঁচায় নিয়ে আসছে। যখন ওরা আমাদেরকে বাঁচাইতে আসে তখন পুলিশ গুলি শুরু করে। জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের ভিতরেই প্রথমে পুলিশ গুলি চালায় জুলাই, গুলি টুলি করতেছে ভিতরের দিকে ক্রমাগত, আর টিয়ার শেল মারতেছে। আমি জীবনে প্রথম টিয়ার শেল ওই দিন কি জিনিস জানতামই না, এরকম একটা অবস্থা। তারপর আমাদের মধ্যে থেকে একটা টিম বের হয়ে গিয়ে ছাত্রলীগকে এমনভাবে ধাওয়া দেয়, কারণ তখন তো পুরো ক্যাম্পাস হাজার হাজার স্টুডেন্ট জড়ো হয়ে গেছে। ছাত্রলীগকে এমনভাবে ধাওয়া দেয় যে ছাত্রলীগ বিভিন্ন গেট দিয়ে পালায় যায়। ওই দিন যে জাহাঙ্গীরনগর থেকে ছাত্রলীগ বের হয়েছিল, ছাত্রলীগ আর কখনো জুলাইয়ে মানে ৩৬ জুলাই পর্যন্ত কখনো তারা আর ক্যাম্পাসে ঢোকে নাই। ২০২৪ সালের ১৫ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কালরাত্রি। এই রাতে যে মানুষটার ফেসবুক লাইভে বদলে গিয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের গতিধারা, আমাদের সাথে আছেন সাংবাদিকতা এবং গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী মালিহা নামলা। আমরা তার থেকে জানবো জুলাই আন্দোলনের সেই উত্তাল দিনগুলো সম্পর্কে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা অন্যতম এপিসেন্টার ছিল। তো কিভাবে আসলে জুলাই আন্দোলনের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জড়িয়ে গিয়েছিল সেই দিনগুলোর একটু যদি স্মৃতিচারণ করতেন। যে মুহূর্তে হচ্ছে শেখ হাসিনার সরকার 18 পরিপত্র বাতিল করে, তখন সেই দিনই সেই রাতেই আর কি, সম্ভবত 5 জুন রাতেই আন্দোলন হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। 6 জুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা-ইচা মহাসড়ক অবরোধ করেছিল। পরবর্তীতে ঈদের দীর্ঘ ছুটির পরে যখন জুলাইয়ের 1 তারিখে আবার আন্দোলন শুরু হয়, ঠিক 1 তারিখ থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে পূর্ণ প্রস্তুতির সাথে আবার আন্দোলন শুরু করে এবং সেই আন্দোলন চলে টানা 5 আগস্ট পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় মাঝখানে থেমে গিয়েছিল, সারা দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি একবারের জন্য হলেও থেমেছিল, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি একটা দিনের জন্য থামেনি। ক্রমাগত এই 36টা দিন জাহাঙ্গীরনগরে আন্দোলন চলেছে। 15 জুলাই ছাত্রলীগের সাথে ভিসি ভবনের মধ্যেই শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছিল এবং ছাত্রলীগ হামলা চালিয়েছিল শিক্ষার্থীদের উপর, শিক্ষকদের উপরও। ওই দিনের আপনার ফেসবুক লাইভ থেকেই আসলে সারা দেশের মানুষ ছাত্রলীগের সেই নৃশংস দৃশ্য দেখতে পেরেছিল। ওই দিনের আসলে কীরকম আতঙ্কিত ছিলেন কিনা, বা ওই দিনের স্মৃতিচারণ যদি করতেন। আচ্ছা, 15 জুলাই তো মূলত 14 জুলাই একবার সংঘর্ষ ঘটে রাতের বেলা, তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়ে যখন শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তো সেই রাতেও বেশ কিছু শিক্ষার্থী আহত হয়, কিন্তু ছাত্রলীগ শেষ পর্যন্ত বাধ্য হয় পিছিয়ে যেতে। 15 জুলাই ছাত্রলীগের আসলে আগে থেকেই প্ল্যান ছিল যে আমাদের মিছিলের উপর তারা হামলা করবে। এই জন্য আমরা ঠিক যে সময়ে কর্মসূচি দিয়েছিলাম ঠিক সেই সময়ই তারা কর্মসূচি রাখে এবং সংঘর্ষ এড়াতে, যেহেতু দুপুরবেলা আমরা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা করেছিল ছাত্রলীগ, তো সেই দিনই এই জন্য আমরা সংঘর্ষ এড়াতে আমাদের কর্মসূচির যখন সময়টা চেঞ্জ করি, সন্ধ্যার দিকে নিয়ে যাই বিকাল থেকে, তখন ছাত্রলীগও তাদের কর্মসূচি চেঞ্জ করে ঠিক আমাদের সময় দেয়, মানে তাদের প্ল্যান ছিল আমাদের উপর হামলা করবেই। তো পরবর্তীতে যখন আমরা মিছিল নিয়ে, মশাল মিছিল ছিল আমাদের, তো আমরা যখন মিছিল নিয়ে বটের দিকে যাই তখন ছাত্রলীগ সামনের দিক থেকে এসে হাতুড়ি নিয়ে, লাঠি নিয়ে, বড় বড় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। তো আমাদের মিছিলের সামনের সারিতে সবসময় নারীরা ছিল জুলাইয়ে, তো সেদিনও আসলে আমাদের সামনের সারিতে নারীরা ছিল। তো সামনের সারিতে যে নারীরা ছিল তাদের উপরও তারা খুব বর্বরোচিত হামলা চালায় এবং সেদিন আমরা তো আসলে কোনো হামলা মোকাবেলার প্রস্তুতি নিয়ে যাইনি, আমরা শুধু শান্তিপূর্ণ আন্দোলনের জন্য গিয়েছিলাম। কিন্তু যখন আমাদের উপর হামলা করে তখন আসলে আমরা পারি না ওদের সাথে, তখন আমাদেরকে বিভিন্নভাবে অনেক শিক্ষার্থী ওই দিন এনাম মেডিকেলে ভর্তি হয়, হাসপাতালে জাবির মেডিকেলে ভর্তি হয়। তো এরকম একটা অবস্থার পর সবাই ছত্রভঙ্গ হয়ে যায়। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে সবাই আমরা ঠিক এই জায়গাটাতে শহীদ মিনারে, আমি মশাল মিছিলে ছিলাম না, আমি ছিলাম ওই সময় টিউশন থেকে আমি যখন ফোনে ছবি দেখছি যে আমার সহকর্মীরা, সহযোদ্ধারা, তাদের একাধিক রক্তাক্ত ছবির মানে একটার পর একটা রক্তাক্ত ছবি গ্রুপে দেওয়া হচ্ছে, তখন আমি টিউশন থেকে তাড়াতাড়ি চলে এসে দেখি এখানে এক একজন মাথায় ব্যান্ডেজ করে, হাতে পায়ে ব্যান্ডেজ করে এখানে এসে সবাই জড়ো হলো।
তো তারপর এখান থেকে আমরা হচ্ছে ভিসির বাসায় যাই সবাই মিলে। তখন সবাই আবার আমরা একত্র হই আস্তে আস্তে, যে যেখানে ছিল সবাই একত্র হয়ে সবাই মিলে ভিসির বাসার দিকে যাই, যে আমাদের উপর ক্যাম্পাসের ভিতরে হামলাটা কেন হলো এটার বিচারের জন্য এবং আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। কারণ আমরা ক্যাম্পাসের ভিতরে শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমাদের উপর যে কোনো সময় এসে হামলা করা হচ্ছে। তো এটার জন্য আমরা হচ্ছে মিছিল নিয়ে সবাই একত্র হয়ে ভিসির বাসার সামনে যাই এবং ভিসির বাসার সামনে আমরা 1 ঘন্টারও উপরে আমরা ওখানে গিয়ে অবস্থান করি, স্লোগান দেই এবং ভিসির জন্য অপেক্ষা করি, কিন্তু ভিসি বের হয় না। তো ভিসি বের হয় না, 1 ঘন্টা হয়ে যায়। তখন আমরা আসলে আমাদের ফোনে বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন গেট থেকে, গেরুয়া গেট, ইসলামনগর গেট, আমবাগান গেট, এসব গেট থেকে, 20 মাইল গেট, এসব গেট থেকে আমাদের কাছে ফুটেজ আসতে থাকে। মেইনলি হচ্ছে গেরুয়া গেট থেকে, যে বড় বড় ট্রাকে করে ছাত্রলীগ তো আমাদেরকে একবার হামলা করছে, তারপরে আমরা যেহেতু আবার একত্র হয়েছে এটা তারা সহ্য করতে পারে নাই। তাদের কথা হচ্ছে আমাদেরকে দমাইতেই হবে। তখন তারা, ছাত্ররা শুধু না, তারা হচ্ছে বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে। বাইরে থেকে যে ছাত্রলীগের আশেপাশে যুবলীগের নেতারা আছে, পাশাপাশি যে সন্ত্রাসীরা আছে, তাদেরকে নিয়ে আসে ট্রাক ভরে ভরে। তখন হচ্ছে গেরুয়ার ওখান থেকে ট্রাক ভরে ভরে আমরা সিসিটিভি ফুটেজ দেখছি গেটের, যে ট্রাক ভরে ভরে এত বড় বড় চাপাতি নিয়ে মাথায় হেলমেট পরে বা মুখ কাপড় দিয়ে বেঁধে, ঠিক আছে, দুইভাবে এরা হচ্ছে গিয়ে ট্রাক ভরে ভরে ঢুকছে ভিতরে। তো এইটা যখন আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে এখানে আসলে আজকে খুনাখুনি হবেই। তো তখন আমাদের চাপে ভিসি 10 মিনিটের জন্য বের হয়েছিল। বের হওয়ার পর আমরা বলছি আমাদেরকে নিরাপত্তা দেন, পুলিশ ডাকেন ক্যাম্পাসে, আমাদেরকে নিরাপত্তা দেন, আমাদেরকে তো মেরে ফেলবে। ভিসি বলে আচ্ছা আমি আলোচনা করে দেখতেছি, বলে সে আবার ভিতরে ঢুকে যায়। তারপর আর কেউ বের হয় না, প্রশাসনের কেউই বের হয় না। ততক্ষণে টিচাররাও অনেকে এখানে আসে আমাদের সাপোর্ট দিতে এই অবস্থা দেখে। আবার প্রশাসনপন্থী শিক্ষকরাও ওই জায়গায় উপস্থিত হয়। তো এমন সময় আমরা আবারও বসে আছি, আরও অনেকখানি সময় পার হয়ে যায় ওখানে। তখন আমরা দেখি যে ওরা তখন ওখানে সবাই জড়ো হচ্ছিল, তো তখন ওরা ঢোকা শুরু করে ভিতরে। ওই সময়টাতে আমরা কি করব, আমরা সবাই আশেপাশে যে যা পারছি হাতে নিছি। এরকম একটা অবস্থায় আমরা লাঠি ঠাঠি হাতে নিছি, ইট ভেঙে ভেঙে স্তূপ করছি যে আমাদের নিজেদেরকে ডিফেন্ড করতে হবে। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা তো আসলে পারবো না, আমরা যেসব ফুটেজ পাচ্ছি সেসব ফুটেজে ওদের হাতে যেসব অস্ত্র আছে, আমরা তো আসলে ওদের সাথে পারবো না, তাহলে আমরা কি করব। ততক্ষণে অনেক শিক্ষার্থী ভয় পেয়ে সরে যায় ওখান থেকে। আমরা তখন 80 জনের মতো ছিলাম আনুমানিক। তো তার আগে কয়েকশো ছিল শিক্ষার্থী। তো আমরা যখন মানুষও কমতে শুরু করে আমরা মনে করি যে আমরা তো পারবো না, তখন আমরা প্ল্যান করি যে আমরা ভিসির বাসার ভিতরে ঢুকে যাব। কারণ খুনাখুনি যদি হয় ভিসির বাসার ভিতরে হবে না, এটা হচ্ছে ক্যাম্পাসের সবচেয়ে সেফেস্ট জায়গা আমাদের। কারণ ভিসিকে নিরাপত্তা দিবে বা পুলিশ হোক বা সরকার হোক, ভিসিকে নিরাপত্তা দিবে। তো ভিসির বাসার ভিতরে কিছু হবে না। তো আমরা ভিসির বাসার, যখন ওরা চলে আসছে অলমোস্ট, আমরা ভিসির বাসার গেটটা টপকায় ভিতর দিয়ে গিয়ে একজন খুলে দিল, আমরা সবাই ভিতরে ঢুকে গেছি। ভিতরে ঢুকে গিয়ে আমাদের প্ল্যান ছিল যে যাই হোক, যত যাই হোক, আমরা ভিসির বাসার ভিতর থেকে বের হবই না, আমরা এখানেই থাকবো দরকার হইলে। পরে আমরা ওখানে ছিলাম, গেট লাগায় দেওয়া হইলো। ততক্ষণে হচ্ছে একটা একটা রাজাকার ধরে ধরে জবাই কর স্লোগান দিয়ে অনেক মানুষ এসে চতুর্দিক দিয়ে ভিসির বাসাটা ঘেরাও দিয়ে দিল। আমরা ভিসির বাসার আঙিনার ভিতরে ছিলাম। তো আমরা তখন প্রচুর চিৎকার করি, স্যারের দরজায় অনেকক্ষণ আমরা নক করি যে স্যার আমাদেরকে বাঁচান, আমাদেরকে তো মেরে ফেলবে। কারণ ওদের গেট খুলে ঢুকতে কতক্ষণ লাগবে। কেউ আমাদেরকে কোনো রকম নিরাপত্তা দেয় নাই। ভিতরে টিচাররা শুনছি যে তারা মিটিং করতেছিল আর বিরিয়ানি খাচ্ছিল। যাই হোক, তো ওই সময়টাতে ওরা প্রথমে যেটা করা শুরু করে সেটা হচ্ছে পেট্রোল বোম আর হচ্ছে কাচের বোতল আর বড় বড় ইটের টুকরা ভিতরে ছোড়া শুরু করে। আমরা যতটা সম্ভব চেষ্টা করি যে ভবনের দিকে চলে যেতে, যাতে আমাদের গায়ে না লাগে। তারপরেও আমাদের বিভিন্ন মানুষের গায়ে লাগতে থাকে, ওটা লেগে লেগে অনেকের মাথা ফেটে যায়, হাত ফেটে যায়। কিন্তু এরকম করে আমরা প্রায় ঘন্টাখানিক ছিলাম ওখানে। পুলিশ আসে, আমরা মনে করি যে আমাদেরকে নিরাপত্তা দিতে আসছে, কিন্তু মানে শেখ হাসিনা সরকারি পুলিশ তো আসলে আমাদেরকে নিরাপত্তা দিতে আসে নাই, তারা আসছে ভিসিকে নিরাপত্তা দিতে। তো তারা ভিতরে ঢুকে ভিসির সাথে কথা বলে বাইরে এসে দাঁড়ায়। পুলিশ আসার একটু পরে আমরা দেখি গেট খুলে যায়, গেট খুলে সন্ত্রাসীরা ভিতরে ঢুকে পড়ে। তখন ওই পাশে আরেকটা গেট থাকে, আমরা ওই দিক দিয়ে বের হয়ে যেতে পারতাম, কিন্তু ওই দিকেও তো আসলে ওরা অপেক্ষা করছিল। তো আমাদের প্ল্যান ছিল আমরা যেমনিই হোক এখানেই থাকবো। তার আগে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে শিক্ষকরা প্ল্যান করে যে যেহেতু এই ঘটনা ঠেকানো যাবেই না, আমাদের পক্ষে শিক্ষকরা যে এই ঘটনা যেহেতু ঠেকানো যাচ্ছেই না, প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় এই ঘটনাগুলো ঘটছে, মেয়েদেরকে আমরা নিরাপদে হলে পাঠিয়ে দিই, তারপর ছেলেদের সাথে যাওয়া হওয়ার হোক। আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হয়।
আমরা তখন মেয়েরা মিলে সিদ্ধান্ত নেই যে না, আমরা ভাইদেরকে রেখে যাব না, মরতে হলে এখানে একসাথেই মরব। এরপরে ওরা যখন ভিতরে ঢুকে, ওদের উপর সম্ভবত আমি অ্যানালাইসিস করে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে ওদের উপর আসলে ভিসির বাসার ভিতরে খুনাখুনি করা নিষেধ করা ছিল। তো ওরা একপাশ দিয়ে বড় বড় ইটের টুকরা আর ককটেল বোম ছুটতে ছুটতে আসে যাতে আমরা আরেক পাশ দিয়ে বের হই, কিন্তু আমরা সেটা না করে ভিসি যে বারান্দাটা ছিল ওই বারান্দার মধ্যে সবাই মিলে গিয়ে ঢুকি। আসলে এত ছোট বারান্দা ছিল যেখানে আসলে 20 জন মানুষও ঠিক মতো দাঁড়াতে পারবে না, ওখানে আমরা 80 জন মিলে ঢুকি। ঢোকার পরে ওরা যখন বড় বড় ইট আর কাচের বোতল আর এগুলো ছুটতে থাকে একটু দূর থেকে, তখন আমরা মানে এমনভাবে সবাই নিজেদেরকে গা ঢাকা দিতে যাই যে আমাদের নিচে অনেক মানুষ চাপা পড়ে। তো এরকম কতক্ষণ চলে আমি জানি না, আসলে আমার তখন টাইম সেন্সটা নাই যে কতক্ষণ চলে, কিন্তু সবাই চিৎকার করতেছে ওই মুহূর্তে। যখন ওরা সন্ত্রাসীরা যখন ভিতরে আসতে থাকে ওই মুহূর্তে আমার মনে হয় যে ওরা যেহেতু ভিতরে ঢুকছে মানে আমরা আজকে এখানে মরে যাব। যেহেতু আমরা আজকে এখানে মরে যাব, এখানে আসলে কি ঘটছিল এটা মানুষকে জানাইতে হবে। এখন তার আগেই যখন আমরা ভিসির বাসায় ঢুকি তখনই আমি 2টা লাইভ করি, পরপর 2টা লাইভ করে পুরো ঘটনা বর্ণনা করি, কারণ তখন থেকে আমরা জানি যে আমরা এখানে করবো। আমি এর আগে কখনো লাইভ করি নাই, কিন্তু ওই সময় আমার মনে হয়েছে যে আমার আসলে ঘটনাগুলোর নথিভুক্ত রাখা দরকার। কারণ আমার হচ্ছে যে কোনো সময় ওর ভিতরে ঢুকে যাবে, যে কোনো সময় মরে যেতে পারি, কিন্তু এইখানে এই ঘটনাগুলো ঘটছিল। তো ওই দিন আসলে আরও বেশ কিছু শিক্ষার্থী লাইভে আসছিল, কিন্তু আমি যেহেতু শুরু থেকে বিষয়গুলো মানুষকে জানাই আসছিলাম, তো মানুষ আমার প্রোফাইলে নজর রাখছিল। যে জন্য যেটা হয়েছে যে যখন সন্ত্রাসীরা ঢুকে ভিতরে, তখন আমি সাথে সাথে দৌড়ায় বারান্দার দিকে যেতে যেতে লাইভ অন করি, এবং লাইভ অন করে 1 মিনিটের একটা লাইভ ছিল যেখানে আমি তাদেরকে বলি যে ভিসি গেট খুলে দিছে, আমাদের উপর মারণাস্ত্র নিয়ে ছাপায় পড়া হচ্ছে, আজকে হয়তো আমরা এখানে মরে যাবো, আপনারা দোয়া করেন, এটা বলে আমি চলে যাই। তো ওই লাইভটা হচ্ছে মোটামুটি 5 মিলিয়নসের মতো ভিউজ ওই রাতেই হয়েছিল। পরে আমরা ওখানে কিছুক্ষণ থাকার পরে ওরা একটু পরে পুলিশ এসে 10-15 মিনিট হয়তো ছিল, ওরা এভাবে করে আমাদের উপর জাস্ট ছুড়াছুড়ি করছে অনেক কিছু। তারপরে পুলিশ এসে ওদেরকে গেটের বাইরে নিয়ে গেছে, কতক্ষণ ওদেরকে হামলা করতে দিয়ে, আমরা যেহেতু বের হচ্ছি না, আমরা ওখানে বসেই মরবো। তারপর আমরা যখন উঠে দাঁড়াইছি, আমাদের উঠে দাঁড়াইতেই অনেকখানি সময় লাগতেছিল, কারণ এত মানুষ চাপা পড়ছে নিচে। আমরা উঠে দাঁড়াইছি, অনেকে সেন্সলেস হয়ে গেছিলো ওইখানে, ইভেন উপরের দিকে যারা ছিল তাদের সবার শরীর রক্তাক্ত। আর ওখানে আসলে সবার শরীর রক্তাক্ত ছিল, হয় নিজের রক্ত বা অন্যের রক্তে, কারণ এত চাপাচাপি করে আমরা ছিলাম। আমার শরীরও পিঠ পুরাটা রক্ত দিয়ে ভেজা ছিল। আমি আল্লাহর রহমতে আমার কিছু হয় না, কিন্তু কার রক্ত ছিল আমি আসলে জানি না। তো আমরা উঠে দাঁড়াইছি, সাদা ফ্লোর পুরাটা রক্ত দিয়ে ভরা, এরকম অবস্থা। যাদের মাথায় ইট লাগছে, এত পরিমাণে ব্লিডিং হচ্ছিল, আমাদের কাছে ফার্স্ট এইডেরও কিছু ছিল না। আর আমরা ওখানে আটকায় আছি, আমরা কিন্তু সারাদিন না খাওয়া, আর ওখানে যাদের ব্লিডিং হচ্ছে তাদেরকে যদি তখন ট্রিটমেন্ট দেওয়া না হয় ওরা মরে যাবে, এরকম একটা অবস্থায় আমরা ওই সময়টাতে আমরা ওখানে দাঁড়াই আমরা কোনোভাবে নিঃশ্বাস নেই, আর আমরা মনে করি যে আমাদের এখনই সবাইকে ডাকতে হবে যে আমাদেরকে যেন বাঁচাইতে আসে। ওই মুহূর্তে আমরা সবাই যার যার ডিপার্টমেন্টের হলের গ্রুপে মেসেজ দিই, পোস্ট করে ফেসবুকে যে আপনারা প্লিজ আসেন, এসে আমাদেরকে বাঁচান, আমাদেরকে মেরে ফেলতেছে। এরকম সময়ে 10 মিনিটও হয়তো ব্রেক যায় নাই, এরকম সময় আবার ওই গেট থেকে হামলা করা শুরু করে, ওরা গেট বেয়ে ওঠা শুরু করে। তখন আমাদের কিছু শিক্ষার্থী, সালমান ভাই, স্রোত ভাই, ওরা মনে করে যে না, আমরা আসলে এভাবে ডিফেন্ড করতে পারবো না নিজেদেরকে, আমাদেরও অ্যাটাকে যাইতে হবে। তো তারা যেটা করে, যে ইটগুলো আমাদের দিকে আসছিল ওগুলো জড়ো করে ওরা সামনে যায়। আমরা সবাই বারান্দার মধ্যে, ওরা সামনে যেয়ে ওরা ইট ছুঁড়ে ওরা যাতে গেট পার হইতে না পারে সেটার জন্য ইট ছোড়া শুরু করে জোরে জোরে। তো এটা আসলে ওদের অনেক বড় একটা সাহসী পদক্ষেপ ছিল, কারণ ওখানে ওরা মানে লাইফ রিস্ক নিয়ে চলে গেছিলো সামনে, হ্যাঁ মরেও যেতে পারে। তো এভাবে ওরা যখন মানে ক্রমাগত 5-6টা ছেলে মিলে ক্রমাগত ওরা ইট ছুটতেছে, আর আমরা হচ্ছে ফোনে সবার সাথে কন্ট্যাক্ট করতেছি। এই মুহূর্তে হঠাৎ করে অনেকজন মানুষের হই হই রই রই শব্দ একটা শোনা যায়। আমরা মনে হয় আরও সন্ত্রাসীরা আসতেছে আমাদেরকে মারতে। ওই টাইমে মানে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা হলে অ্যানাউন্স করে একত্র হয়ে সবাই মিলে আমাদেরকে বাঁচাইতে আসছিল। সবাই হাতে একটা করে ইট বা লাঠি নিয়ে আসছিল, সামনে এত মারণাস্ত্র নিয়ে সন্ত্রাসীরা, পাশাপাশি পুলিশরা বন্দুক নিয়ে দাঁড়ায় আছে। ওরা ওইভাবে করে সবাইকে মোকাবেলা করে অনেকে আহত হয়ে গুলিবিদ্ধ হয়ে ভিতরে ঢুকে আমাদেরকে বাঁচায় নিয়ে আসছে। যখন ওরা আমাদেরকে বাঁচাইতে আসে তখন পুলিশ গুলি শুরু করে। জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের ভিতরেই প্রথমে পুলিশ গুলি চালায় জুলাই। তো ওই সময় আমাদের লুৎফুল ইলাহি স্যারের চোখে গুলি লাগে, আমাদের অনেকজন সাংবাদিকের গায়ে গুলি লাগে, অনেকজন শিক্ষার্থীর গায়ে গুলি লাগে, অনেকে আহত হয়। তো ওই সময় আমাদেরকে বাঁচায় নিয়ে ওরা যখন ভিতরে ঢুকে যায়, তখন ওরা তো এখন যে না, এখন ভিসি
কিভাবে করে এই কাজটা করলো ভিসিকে এখন দেখবো। ওরা সবাই মিলে ভিসির দরজা বাড়াইতেছে, ভিসিকে বের হইতে বলতেছে, এর মধ্যে পুলিশ গুলি করা শুরু করেছে ভিসিকে সেফটি দেওয়ার জন্য। গুলি টুলি করতেছে ভিতরের দিকে ক্রমাগত, আর টিয়ার শেল মারতেছে। আমি জীবনের প্রথম টিয়ার শেল ওই দিন কি জিনিস জানতামই না, এরকম একটা অবস্থা। তখন আমরা সবাই কোনো রকমের নিঃশ্বাস নেওয়ার জন্য দৌড়ায় দৌড়ায় বের হয়ে সবাই মিলে চৌরঙ্গিতে জড়ো হই, এবং ওই দিন সারা রাত আমরা চৌরঙ্গিতেই ছিলাম। আর পুলিশ সাজোয়া যান নিয়ে অপর পাশেও আমাদের ইয়েতে ছিল, একটু পর পর তারা টিয়ার গ্যাস মারে, কিন্তু আমরা ওইখান থেকে সরি না, আগুন জ্বালায় ওই জায়গায় আসি যে। এবং তারপর আমাদের মধ্যে থেকে একটা টিম বের হয়ে গিয়ে ছাত্রলীগকে এমনভাবে ধাওয়া দেয়, কারণ তখন তো পুরো ক্যাম্পাস হাজার হাজার স্টুডেন্ট জড়ো হয়ে গেছে। ছাত্রলীগকে এমনভাবে ধাওয়া দেয় যে ছাত্রলীগ বিভিন্ন গেট দিয়ে পালায় যায়, এবং ছাত্রলীগের সভাপতি আর সেক্রেটারি রুম গিয়ে ওরা ভাঙচুর করে দিয়ে আসে। ওই দিন যে জাহাঙ্গীরনগর থেকে ছাত্রলীগ বের হয়েছিল, ছাত্রলীগ আর কখনো জুলাইয়ে, মানে ৩৬ জুলাই পর্যন্ত কখনো তারা আর ক্যাম্পাসে ঢোকে নাই। ওইটা আমাদের ছাত্রলীগ বিতাড়িত করে, ওইটা আমাদের আসলে জাহাঙ্গীরনগরের অভ্যুত্থান দিবসও বলা যায়। ছাত্রলীগের নৃশংস হামলার বর্ণনা আপনি দিলেন এবং বললেন যে কিভাবে তৎকালীন প্রশাসন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগকে শেল্টার দিয়েছে, আপনাদেরকে বাঁচাতে কোনো রকম সাহায্য করেনি। তো এই যে জুলাই পরবর্তী সময়ে তৎকালীন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারপর এখন নির্বাচিত সরকার, অনেকটা সময় চলে গেছে, এই সময়ের মধ্যে আসলে এই বিচারিক প্রক্রিয়া সম্পর্কে আসলে কি বলতে চান? বিচারিক প্রক্রিয়া কি আসলে আশানুরূপ হয়েছে? আপনারা কি এতে সন্তুষ্ট? বিচার যা হয়েছে তা আসলে বিচারের নামে দায় মুক্তি হয়েছে। এখানে আসলে আমাদের উপর এই ক্যাম্পাসের ভিতর, মানে ক্যাম্পাস তো আমাদের বাসা, মানে আমাদের পূর্ণ আবাসিক একটা জায়গা, এখানে পুরো একটা বাউন্ডারি দেওয়া। আমাদের ক্যাম্পাসের ভিতরে এই ধরনের ঘটনা আগে কখনোই ঘটে নাই, এরকম একটা নজিরবিহীন ঘটনা। তো এরকম একটা ভয়ঙ্কর ঘটনাকে লিড দেওয়া বা শেল্টার দেওয়া যে প্রশাসন দিয়েছে, তাদেরকে কারোর হচ্ছে এক গ্রেড নিচে নামিয়ে দিয়েছে বেতন স্কেল, কাউকে হয়তো 1 বছরের জন্য বহিষ্কার করেছে, কাউকে হয়তো তার পদ থেকে অব্যাহতি দিয়েছে। একজনকে শুধু আহ, একজনকে শুধু হচ্ছে বহিষ্কার করেছে যে ওই দিন বন্দুক হাতে ওখানে উপস্থিত ছিল। এছাড়া আর কারোরই ওই সময়কার ভিসিরও বিচার হয় নাই, প্রক্টরেরও প্রক্টরের জাস্ট 1 গ্রেড বেতন কমছে, অথচ এখানে সবচেয়ে বড় ভূমিকা প্রক্টরের থাকার কথা। আর মানে বিচার হয় নাই, আসলে বিচারের নাম করে আসলে দায়মুক্তি দেওয়া হচ্ছে। আমরা ছাত্রলীগের ভিডিও দেখেছি, সিসি ক্যামেরা ভিডিও দেখে আমরা ক্যাম্পাসের ছাত্রলীগকে শনাক্ত করে বিশাল লিস্ট দিয়েছিলাম, তাদেরকে বহিষ্কারও করা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে বাদে বাকি সবাইকে আবার বহিষ্কার তুলে নেওয়া হয়েছে, মানে একজনকে বহিষ্কার করার পরে আবার কিভাবে বহিষ্কার না করা হয় এটা আসলে আমি জানি না। তো বিভিন্নভাবেই আসলে সেই সময় হামলায় অভিযুক্ত শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে দায়মুক্তি দিয়েছে আমাদের প্রশাসন, এবং তারা হয়তো তাদের সেফটি, তাদের নিরাপত্তা বা তাদের স্বার্থের কারণে এই কাজটা করেছে, কিন্তু তারা জুলাইপন্থী শিক্ষক ছিলেন যারা নিজেরাই আমাদের সাথে আন্দোলনে ছিলেন। জুলাই যে প্রত্যাশা নিয়ে আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে যাত্রা শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে যে আমূল পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, এই অবস্থায় এসে একজন শিক্ষার্থী হিসাবে, একজন জুলাই অ্যাক্টিভিস্ট হিসাবে তার কতটুকু প্রত্যাশার পূরণ হয়েছে বলে মনে করেন? জুলাই তো শুরু হয়েছিল কোটা সংস্কারের জন্য, পরবর্তীতে যেটা সরকার পতনের আন্দোলনের রূপ নেয়, এবং যখন এটা সরকার পতনের আন্দোলনের রূপ নেয় তখন মানুষজন মনে করে যে একটা বিপ্লব ঘটতে যাচ্ছে, এবং তখন মানুষজন মনে করে যে এই বিপ্লবটা আসলে দেশের সব সিস্টেমকে ভেঙে চুরে নতুন করে সব কিছু গড়ে তুলবে, যেটার প্রতিফলন আমরা আসলে জুলাইয়ের পরবর্তীতে ছোট ছোট স্কুলের বাচ্চারা যে দেয়ালে গ্রাফিতি করে সেসবের দিকে তাকালেও আসলে বুঝতে পারি যে মানুষ আসলে কী ধরনের একটা বাংলাদেশের আকাঙ্ক্ষা করেছিল। তো আমরা বাংলাদেশকে আসলে তৎকালীন স্বৈরাচার সরকার তাড়াতে পেরেছি, স্বৈরাচার মুক্ত করতে পেরেছি, এবং কিন্তু স্বৈরাচার তৈরির যে সিস্টেমটা সেটা এখনও আগের মতোই বহাল আছে। পরবর্তীতে আমরা আসলে স্বৈরাচারকে সমূলে উৎপাদন করতে পারিনি, বিভিন্ন জায়গায় এখনও স্বৈরাচারের দোসরা গেড়ে বসে আছে। তো এটা আসলে বলা যায় যে যদি ধীরে ধীরে এটা আরও পজিটিভ দিকে না যায়, সংস্কারগুলো যদি না হয়, জুলাই সনদ বাস্তবায়ন না হয়, তাহলে আসলে এটা আবার পিছনের দিকে যাবে, মানে আবারও আমরা একটা জুলাই হয়তো 30 বছর 20-30 বছর পর হয়তো আবারও আরেকটা জুলাই আমরা দেখতে পাবো। আর যদি আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা সক্ষম হই ইনশাল্লাহ, সেটা হয়তো সম্পূর্ণ সম্ভব হবে না, কিন্তু সময়ের সাথে যদি আমরা অনেকটাও সম্ভব হতে পারি তাহলে হয়তো বাংলাদেশের একটা সত্যিকার অর্থে গঠনমূলক দীর্ঘমেয়াদী পরিবর্তন আসবে। ছাপা, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। একদম শেষে একটু ছোট করে জানতে চাই যে এই যে নতুন বাংলাদেশ থেকে আসলে প্রত্যাশাটা কি? নতুন বাংলাদেশ থেকে তো প্রত্যাশা অনেক কিছুই, কিন্তু প্রধান যে প্রত্যাশাটা যে জুলাই যে ঘটনা ঘটেছে, যে
শহীদ হয়েছে যারা, আহত হয়েছে যারা, তাদের যে বিচারটা, সে বিচারটা হবে। এবং যেই সংস্কারগুলো না না হলে আসলে দেশ আবার স্বৈরাচারের পথে পথে হাঁটবে, সেই সংস্কারগুলো হবে। জুলাই সনদ বাস্তবায়ন হবে, জুলাই সনদ সংবিধানের অন্তর্ভুক্ত হবে। এই প্রধান যে বিষয়গুলো, এগুলো যদি আসলে বাস্তবায়ন না হয়, তাহলে আসলে জুলাই বিলীন হয়ে যাবে, জুলাইয়ের মানুষগুলোও বিপদে পড়বে। তো এটা হচ্ছে প্রধান আকাঙ্ক্ষা। আর তার পরবর্তী আকাঙ্ক্ষা হচ্ছে অন্তত জুলাই দেখে যেন রাজনৈতিক দলগুলো শিক্ষা গ্রহণ করে এবং জনগণও শিক্ষা গ্রহণ করে, এবং পরবর্তীতে তারা যেন রাজনৈতিক দলগুলো যেন শেখ হাসিনার পথে না হাঁটে, এবং জনগণও যেন তাদের অধিকার সম্পর্কে সময় থাকতেই সবসময় সোচ্চার থাকে। অনেক ধন্যবাদ আপু আপনাকে। আসলে যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হোক, বাংলাদেশ সামনে এগিয়ে যাক, এই প্রত্যাশায় রক্তাক্ত জুলাইয়ের আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।